আমরা ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা পড়ছিলাম পদার্থের গঠন ও ধর্ম, তো সেখানে বিভিন্ন পদার্থের ধর্মগুলো আমরা পড়েছি। তো এর আগে প্রবাহী যে পদার্থ অর্থাৎ তরল ও যে গ্যাস, এই দুটোকে তো কী বলেছি, প্রবাহী বলেছি। তার যে ধর্মগুলো আমরা আলোচনা করেছি, কি যে চাপ রয়েছে সেই চাপ ব্যাপারটা, কিংবা হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব, ঘনত্ব, প্লবতা, এই সমস্ত ব্যাপারগুলো আলোচনা করেছি। তো তরলের আরও একটা যে ধর্ম সে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি না পৃষ্ঠটান। পৃষ্ঠটানটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তরলের আরও একটা ধর্ম পৃষ্ঠটান, কথাটা মানে কি একটা পর্দার মতো টান টান করে একটা কাজ করতে থাকে যে তরলের উপরিতল। তাহলে যে কোনো তরলের উপরিতল একটা, যে তরল একটা যদি পাত্রে রেখে দিই তার উপরিতল আমরা সমান হয়ে যায় জানি, তরলের সমষ্টিশীলতা ধর্মের জন্য। এবং এই উপরিতলটা একটা টান করা পর্দার মতো কাজ করে। তো সেই যে ঘটনাটাকে বলা হচ্ছে পৃষ্ঠটান। এবং তার জন্য কতগুলি যে প্রাকৃতিক ঘটনা ঘটতে দেখা যায়, অনেক ঘটনাগুলো, সেগুলো আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে ওই পৃষ্ঠটানের যে দরুন বা এই পৃষ্ঠটানটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কখনো বাড়ে বা কখনো কমে যায়, সেটাও একটু আমরা আলোচনা করব। বুঝতে পেরেছি? পৃষ্ঠটানের বিষয়টা যে অপদ্রব্য কোনো কিছু পদার্থ মিশিয়ে দিলাম, কিংবা তাপমাত্রা, কিংবা চাপ, এই সমস্ত বিষয়ের উপর কীভাবে নির্ভর করে সেটাও আমরা এখানে জানব। তো প্রথমে এসে যাচ্ছি পৃষ্ঠটানের যে পরিমাণটা। তাহলে পৃষ্ঠটান কাকে বলে না তরলের উপরিতল সর্বদা একটা টান করা পর্দার মতো কাজ করে, সেই যে বিষয়টাকে বলা আছে পৃষ্ঠটান। তো এটা তো একটা সংজ্ঞা নয়, সংজ্ঞার মতো করে আমরা যদি বলি কি আছে না তরলের মুক্ত পৃষ্ঠে যদি একটি কাল্পনিক রেখা কল্পনা করা হয়, তরল এটা একটা যদি ধরো পাত্রে রেখেছি, এর উপরিতলে একটা যদি কাল্পনিক তল, এই যে তরলের উপরিতলে একটা ধরো কাল্পনিক তল কল্পনা করা হয়, এই তলের যে তার উপর একটা যদি রেখা কল্পনা করা হয়, রেখা কল্পনা করলে তাহলে দুপাশে দুটো তরলের উপরিতলটা দুভাগ হয়ে গেল। এবং এই পাশের একটা যে অংশ, এগুলো আমি নাম দিচ্ছি এটাকে কিউ, এটাকে কিউ, ওই অংশ নাম দিচ্ছি। তাহলে পি অংশের যে অণুগুলো আর কিউ অংশের অণুগুলো পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বলা আছে। এইদিকে তাহলে অণুগুলো এইদিকে টানতে চাইছে, এইদিকে টানতে চাইছে। অর্থাৎ যদি এই এ বি রেখাটা বলে থাকি, তাহলে অর্থাৎ তরলের উপরিতলে যদি একটা কাল্পনিক রেখা কল্পনা করি, তো সেই রেখার বাম দিকের অণুগুলোকে ডান দিকের অণুগুলো টানছে, কিংবা ডান দিকের অণুগুলোকে বাঁ দিকের অণুগুলো টানছে। অর্থাৎ এইভাবে একটা টান নিজেদের মধ্যে কাজ করছে। তো এই তরলের মধ্যে এই যে অণুগুলোর আকর্ষণকে আমরা জানি যে একই পদার্থের অণুগুলোর এই আকর্ষণ বলকে কি বলে না সংশক্তি বল বলে। সংশক্তি বল, অর্থাৎ সংশক্তি বল আর আসঞ্জন বল। আসঞ্জন, দু প্রকারের বল কাজ করে। সংশক্তি বল কি না একই পদার্থের অণুগুলোর মধ্যবর্তী আকর্ষণটাকে বলা হচ্ছে সংশক্তি বল। অর্থাৎ একই পদার্থের অণুগুলো, একই তরল বা তরলের অণুগুলোর অণুর আকর্ষণ, আর হচ্ছে ভিন্ন পদার্থের অণুগুলোর আকর্ষণ। ভিন্ন, একই তরল বলতে কি এখানে তরল দিয়ে যেহেতু আলোচনাটা করছি, তাই একই তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ, আর ভিন্ন পদার্থের যে অণুগুলোর মধ্যে আকর্ষণ, ভিন্ন পদার্থের অণুগুলো আকর্ষণ, সেটা হচ্ছে আসঞ্জন। বোঝা গেল? তো আসঞ্জন বল। তো এই ক্ষেত্রে এই তরলের যে উপরিতলটার মধ্যে আমরা যদি ধরে নিই একটা রেখা কল্পনা করি, তার দুপাশের যে অণুগুলো পরস্পরকে টানছে। অর্থাৎ এই যে কাল্পনিক রেখাটার যদি দৈর্ঘ্য আমরা এল ধরে নিই, এল দৈর্ঘ্যের উপর এই দিকে বল একটা কাজ করছে লম্বভাবে, আবার এই দিকে ও লম্বভাবে বল কাজ করছে। এর কারণটা কি? এই আকর্ষণ বলের জন্য যে তরলের তল সর্বদা নিজেকে সবচেয়ে ছোট করে রাখতে চায়, তরলের উপরিতলটা সবসময় চায় যে ছোট করে রাখতে, অর্থাৎ যত পরিমাণ, সেই জন্য তারা নিজেদের মধ্যে আকর্ষণ বল করে রাখে, আকর্ষণ বল করতে থাকে সেই সংশক্তি বলের জন্য। তো আমরা ওই একক দৈর্ঘ্যের উপর যে বলের মানটাকে এক্ষেত্রে আমরা ওই যে পৃষ্ঠটানের মান হিসেবে আমরা বলবো। অর্থাৎ যদি এই যে এ বি রেখার দৈর্ঘ্য এল হয়ে থাকে এবং এল এর উপর যদি যে বলটা প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ পি দিকের যে অণুগুলো যে বল টানছে সবগুলোর যোগফল যদি আমরা এফ বলি, তাহলে এফ বলটা প্রকৃতপক্ষে এল দৈর্ঘ্যের উপর কাজ করছে। এইটাকেই বলা হচ্ছে পৃষ্ঠটানের যে মান, অর্থাৎ কত পৃষ্ঠটানের মানটা কত, কি বলছে বোঝা গেল? তাহলে তরলের উপরিতলের অণুগুলো পরস্পরের মধ্যে একটা আকর্ষণ করে, অর্থাৎ সেই সংশক্তি বলের জন্য তারা সবসময় সংকুচিত হতে চায় তরলের উপরিতলটা। এবং যদি আমরা সেই বলের মানটা আমরা নির্ণয় করব, তাই কি করছি না তরলের উপরিতলে, এই তরলের উপরিতল একটা গোল উপরিতল কল্পনা করছি, সেই উপরিতলে একটা ধরো স্ট্রেট লাইন ধরেছি যদি কল্পনা করি, তাহলে তার সেই দিকে টান আবার এই দিকে টান কাজ করছে। অর্থাৎ
সবাই টান পরস্পরের মধ্যে কাজ করছে, এই টানের জন্য কিন্তু তলটা সংকুচিত হতেছে এবং এইভাবে এর রাশিমালাটা আমরা বের করলাম। তাহলে তাহলে পৃষ্ঠটানের রাশিমালাটা কি না একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত একক দৈর্ঘ্যে যে প্রযুক্ত বলকে বলা হবে সেটাই হচ্ছে পৃষ্ঠটানের মান। তো পৃষ্ঠটান কাকে বলে না তরলের মুক্ত পৃষ্ঠে একটি কাল্পনিক রেখার প্রতি একক দৈর্ঘ্যে ওই রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতলের যে স্পর্শক বরাবর যে কাজ করছে, এটা তরলের উপরিতলে অর্থাৎ পৃষ্ঠ বরাবর কাজ করছে অর্থাৎ স্পর্শক বরাবর কাজ করছে, তো সেইটাকেই বলা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে তরলের মুক্ত পৃষ্ঠে একটি কাল্পনিক রেখা প্রতি একক দৈর্ঘ্যে একটা কাল্পনিক রেখার প্রতি একক দৈর্ঘ্যে লম্বভাবে তরলের উপরিতলে স্পর্শক বরাবর যে বল কাজ করে সেটাকেই বলা হচ্ছে ওই তরলের পৃষ্ঠটান। তো পৃষ্ঠটানের আমরা যে মান বের করে ফেললাম, পৃষ্ঠটানের মান হচ্ছে বল ভাজিত দৈর্ঘ্য। তো এখন এটা থেকে এর একক এবং এর যে মাত্রাগুলো নিশ্চয়ই বলতে পারবি, তাহলে এর এককটা কি হবে, পৃষ্ঠটানের একক কি হবে বলতো? একক বলতে এসআই আর সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে একক কি হবে বল বাই দৈর্ঘ্য, বলের একক এসআই পদ্ধতিতে কি আর সিজিএস পদ্ধতি কি, বল পদ্ধতিতে নিউটন, এসআই পদ্ধতিতে বলে নিউটন পার মিটার, আর এসআই সিজিএস পদ্ধতিতে বলে কি হবে ডাইন পার সেন্টিমিটার, এগুলো হচ্ছে তার একক। আর মাত্রাটা কি হবে, মাত্রাটা হবে হচ্ছে তার বলের মাত্রা কত এম এল টি মাইনাস 2 আর নিচে হচ্ছে এল, এইভাবে কাটাকাটি হয়ে যাবে এম টি মাইনাস 2 সরি এল মাইনাস 2, এই যে টি মাইনাস 2 এল এলটা কেটে যাবে তাহলে টি মাইনাস 2টা থাকবে। এইটা হচ্ছে যে পৃষ্ঠটানের মাত্রা। তো আরেকবার ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছি, এটা হচ্ছে তরলের একটা বিশেষ ধর্ম, তরলের উপরিতলটা সবসময় চায় যে সংকুচিত হতে এবং টান টান করা পর্দার মতো একটা কাজ করে, এবং সেইটার মানটা কত আমরা বের করে দেখালাম যে এটা কি কারণের জন্য হচ্ছে না তরলের অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, পরস্পর টান টান হয়ে আছে, তাহলে সেই জন্যই কিন্তু এটা হচ্ছে। এবং সেই জন্য আমরা এটা বের করার জন্য একটা কাল্পনিক রেখা টানলাম তরলের উপরিতলে, সেই রেখাটার তাহলে দুপাশে তরলের অণুগুলো রয়েছে, সেই পাশের অণুগুলো এইদিকে টানছে, এইদিকের অণুগুলো সেদিকে টানছে, তো পরস্পর টানটা যদি একটা কাল্পনিক রেখা ধরি, কাল্পনিক রেখার এইদিকে কিছু বল রয়েছে সেদিকেও কিছু বল রয়েছে, তাহলে ওই কোনো তরলের উপরিতলে একটা কাল্পনিক রেখার সঙ্গে লম্বভাবে যে বলগুলো কাজ করছে তরলের উপরিতলের স্পর্শক বরাবর, সেটা একক দৈর্ঘ্যে কত করে বল কাজ করছে সেটাকেই বলা হচ্ছে তরলের পৃষ্ঠটান। তো পৃষ্ঠটানের সম্পর্কিত কতগুলো যে উদাহরণ পৃষ্ঠটান সেগুলো আমরা পরপর এবার বলছি। পৃষ্ঠটানের দরুন ঘটে কতগুলো এরকম উদাহরণ আমরা দেখে থাকি, যেগুলো সেগুলো কি কি, এক নম্বর হচ্ছে ধরো তোরা দেখেছিস জলে কিছু জলচর প্রাণীরা আছে দৌড়ে চলে যেতে পারে, যেমন ছোট ছোট মাকড়সা, কিছু জলের পোকা আছে জলের উপর দিয়ে হেঁটে চলে যেতে পারছে, তাহলে তাদের যে দেহের ওজনটা পৃষ্ঠটানের দরুন যে তরলের যে উপরিতলে একটা টান টান করা যে বল আছে তার তুলনায় সেটা কম। যখন আমরা একটা জায়গায় জলে এটা ধরো জলের উপরিতলটাকে কল্পনা করছি, কোনো একটা বস্তু এখানে ধরো পড়েছে, তাহলে এই তরলের এই দিকে যে অণুগুলোর আকর্ষণ, এই দিকের অণুগুলোর আকর্ষণ যেগুলো সবসময় কাজ করে যাচ্ছে তার কাজ করতে থাকছে, তরলের অণুগুলোর মধ্যে পরস্পর আকর্ষণ আছে, যেহেতু চেন আকারে সব জুড়ে আছে পরস্পরের মধ্যে আকর্ষণ আছে, বুঝে গেছে। তো এই টান টান করে তার উপরে যখন কোনো কিছু জিনিস পড়ে গেল তাহলে সেটা একটা ডাউন হয়ে যাবে, একটু অবতল হয়ে যাবে, কারণ এর ওজন সবসময় নিচের দিকে কাজ করছে। এই ওজনটা ধরো ডব্লিউ, এই ওজনের মান যদি এই দুটো পৃষ্ঠটানের দরুন যে বলগুলো কাজ করে ওই জায়গায় তাদের লব্ধির তুলনায় যদি বেশি হয় তাহলে ডুবে যাবে, আর যদি কম হয় তাহলে এটাকে বেশি ভাসিয়ে রাখবে। তাহলে কোনো যে ঠিক একই রকম ভাবে কোনো একটা পাত্রতে যদি আমি তরল বা কোনো রাখি, সেই তরলটা এই পাত্রে অনেক সময় লেগে থাকে আবার কোনো সময় লাগবে না। অর্থাৎ ধরো আমি দেখছি অনেক সময় তোদেরকে দেখিয়েছি পারদ কি নিয়েছি একটা কোনো কাঁচের গ্লাসে নিয়ে আবার ঢেলে দিয়েছি, দেখবি একটুও লেগে থাকে না, আবার চলে যাচ্ছে। থার্মোমিটারের মধ্যে যেটা হয়, পারদ একেবারে কোথাও লেগে থাকে না, চলাচল করে, কিন্তু জল নিলে কাঁচের গায়ে একটু না একটু লেগে থেকে যাবে। তো সেটা কেন হয়, যে এই দুটো বল দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি না। জল যখন নিয়েছি তাহলে জলের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল আর জলের অণু আর কাঁচের অণুর মধ্যে যে আসঞ্জন বল, তাহলে দুটো ভিন্ন পদার্থের অণুর মধ্যে আকর্ষণকে কি বলা হচ্ছে আসঞ্জন বল। আর তরলের এমনি ধরো যে তরলটা নিয়েছি জলের কথা বলছি, তাহলে তার অণুগুলোর যে আকর্ষণ বল, সেই দুটোর মধ্যে যদি আসঞ্জন বলটা বেশি হয়ে যায় তাহলে সেই পাত্রটা ভিজে যাবে। কি বলছি বোঝা গেল? অর্থাৎ ধরো তরলের অণুর সঙ্গে এই কঠিন পাত্রটার অণুর যে আকর্ষণ বল যা অর্থাৎ আসঞ্জন বলের মান যদি বেশি হয়ে যায়
এই যে সংশক্তি বলের তুলনায়, তখন কি হবে, পাত্রটা ভিজে যাবে, পাত্রের গায়ে সেই তরলটা লেগে যাবে। কি বলছে, বোঝা গেল? আর যদি সংশক্তি বলটা বেশি হয়, অর্থাৎ যে তরলটা নিয়েছি সেই তরলের অণুগুলোর পারস্পরিক আকর্ষণ বলটা যদি ওই তরল এবং পাত্রের যে অণুগুলোর আকর্ষণের থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ভেজাবে না, তাহলে পাত্রের গায়ে লেগে থাকবে না, তখন হচ্ছে সেটা ভেজাবে না। সেইটাকে এইরকম দুটো ধরনের ঘটনা তোরা কিন্তু দেখে থাকবি তরল কি কোনো একটা পাত্রতে নিলে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমরা জলটাকে নিয়ে ব্যবহার করে থাকি, তো সেটার গায়ে লেগে থাকবে না। কখনো কখনো বিশেষ বিশেষ তরল ইউজ করলে, এমন যাদের হচ্ছে সংশক্তি বলটা বেশি আসঞ্জন বলের তুলনায়, সেই পাত্রে যখন রাখবো তখনই কিন্তু ওটা লাগবে না। এটা হচ্ছে কিছু একটা ঘটনা। আচ্ছা, এছাড়াও এই যে পৃষ্ঠ টানের দরুন ঘটতে থাকে আরো কতগুলো ঘটনা, যেমন বলছি দেখ, ব্লেড, ওটা যে দাড়ি কাটার ব্লেডকে যদি অনেক সময় আস্তে করে জলের উপর নিয়ে গিয়ে আস্তে করে ছেড়ে দিলে ও কিন্তু ভাসতে থাকবে। ঠিক একই কারণের জন্য যখন তরলের উপরিতলে যেহেতু একটা টান কাজ করছে, একটা ব্লেডকে যখনই ভাসিয়ে দেওয়া হচ্ছে, এখানে যে ব্লেডটা, তো এই ব্লেডের উপরে যে দুপাশের দিকে তরলের যে তলটা একটু ডাউন হয়ে যাবে, নিচের দিকে নেমে যাবে, তো সেই জায়গায় তরলের অণুগুলোর যে আকর্ষণ বলটা সেই তলের স্পর্শক বরাবর সবসময় কাজ করে। আমরা জানি আকর্ষণ বলগুলো সবসময় তরলের উপরিতলে স্পর্শক বরাবর কাজ করে, তো এখানেও তরলের স্পর্শক বরাবর কাজ করবে, এখানে স্পর্শক বরাবর কাজ করবে, এবং সেই ব্লেডটার ওজন নিচের দিকে কাজ করবে। এবং তার তুলনায় যদি এটা ওজনের তুলনায় যদি সেই বলটা, লব্ধি বলটা যদি বেশি হয়, যে লব্ধি বল এখানে উপর দিকে কাজ করছে ধরো সারফেস টেনশনের জন্য, সেই বলটা যদি বেশি হয়ে যায় তাহলে ও ডুববে না। বুঝে গেল? অনেক সময় আস্তে করে ভাসিয়ে দিলেও কিন্তু এটা আমরা হতে দেখি। তো এটাও কিন্তু প্রকৃতপক্ষে একটা পৃষ্ঠ টানের উদাহরণ। এছাড়াও আরও আমরা উদাহরণ দেখি যে পৃষ্ঠ টানের জন্য কি হয়, পৃষ্ঠ সবসময় টান টান করা পর্দার মতো কাজ করে এবং সংকুচিত হতে চায়। তো সেই জন্য কি হয়, কি জলের ফোঁটাগুলো সবসময় বৃত্তাকার হতে চায়। তোরা যে কোনো বৃষ্টির ফোঁটা দেখবি, যে কোনো জায়গায় জল ফোঁটা হয়ে পড়ছে দেখবি সবসময় গোল হওয়ার চেষ্টা করছে। তারপরে কি হয়, কি অভিকর্ষ টানের জন্য একটু চ্যাপ্টা টাইপের হয়ে গিয়ে লম্বাটে হয়ে ফোঁটা হয়ে পড়তে থাকে। দেখবি একটু ভারী হয়ে লম্বাটে হয়ে মোটা আকারে হয়ে পড়ে যায়। অর্থাৎ কি পৃথিবী যখন টানে তখন কি নিচের দিকটা একটু ধীরে ধীরে ভারী হয়ে যায়, আস্তে করে সেখান থেকে ফোঁটা বিন্দুটা পড়ে যায়। তো সবসময় কিন্তু জল চায়, জলের বিন্দু চায় হচ্ছে গোলাকার হতে, কারণ যে কোনো গোলাকার তলের যে উপরিতলের ক্ষেত্রফলের মানটা কিন্তু সবসময় কম হয়ে থাকে। কি বলছি, বোঝা গেল? সেই জন্য তরল পদার্থ চায় যে তার অণুগুলোকে গোল করে নিতে, গোল করে নিলেই হচ্ছে তার উপরিতলের যে ক্ষেত্রফল কমে যাবে। তো এই রকম আরও কয়েকটা উদাহরণ আমরা বই দেখে দেখেই বলছি, যে জলের উপরে তেল ফেলে দিলে সহজে দেখবি চারিদিকে ছড়িয়ে যায়। তো সেটারও একটা কারণ রয়েছে পৃষ্ঠটান। জলের একটা অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, আবার জলের উপরে যখন তেলের অণু ফেলে দিচ্ছি, তেল যেখানে মিশে যাচ্ছে, অপদ্রব্য হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তার পৃষ্ঠটান একটু কমে যাচ্ছে। তো এই অসম বল কাজ করছে তার উপর, তখন কিন্তু ও চারিদিকে ছড়িয়ে পড়বে। তো একবার ভালো করে আমরা বলে দিচ্ছি যে কারণটা কি, কারণ তেল অপেক্ষা জলের পৃষ্ঠটানটা, তেলের অপেক্ষা জলের পৃষ্ঠটান অনেক বেশি, তেলের পৃষ্ঠটান কিন্তু কম। তো তেল যখনই মিশিয়ে দেওয়া হবে, তাহলে টানের ফলে কি তেলটা যেখানে পড়ে গেছে ওর পৃষ্ঠটান কমে যাবে, তেল অপেক্ষা জলের পৃষ্ঠটানটা বেশি হয়, এবং এই টানের ফলেই তেল জলের উপর ছড়িয়ে পড়ে। অর্থাৎ যেহেতু এটা সবসময় টান করা পর্দার উপরে এসে কাজ করছে, সে কিন্তু এর পৃষ্ঠটানকে ভেদ করে যেতে পারে না, ছড়িয়ে পড়বে। অন্যভাবে বলা যায় যে তেল ও জলের অণুর মধ্যে যে ক্রিয়াশীল আসঞ্জন বল, তেলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশক্তি সংশক্তি বল অপেক্ষা বেশি হয়। এখানে কি বলতে চাইছে, যে তেল ও জলের অণুগুলোর মধ্যে যে আসঞ্জন বল তৈরি হবে, তেল আর জলের অণুর মধ্যে যে আকর্ষণ বল তৈরি হবে, তার তুলনায় জলের যে অণুগুলোর মধ্যবর্তী যে সংশক্তি বল সেটা বেশি হয়ে যায়। তো সেই জন্য কিন্তু ও তরলের উপরিতল দিয়ে কিন্তু ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু তেলের উপর এক ফোঁটা জল ফেললে সেটি সংকুচিত হয়ে যায়, কারণ জল অণুগুলির মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বল তেল ও জলের মধ্যে ক্রিয়াশীল সংশক্তি বলের অপেক্ষা বেশি। অর্থাৎ কি বলছে, জলের উপরে যদি তেল ফেলি, ধর একটা পাত্রে জল রয়েছে, জলের উপরে তেল ফেললে কিন্তু তেলটা চারিদিকে ছড়িয়ে যাবে। কারণ কি, ওই তেলের অণু আর জলের অণুর মধ্যে যে আসঞ্জন বলটা জলের সংশক্তি বলের তুলনায় কম, সেই জন্য সে চারিদিকে ছড়িয়ে পড়বে। কিন্তু যদি এটা হচ্ছে জল রেখে যদি তারপর তেল ফেলছি, তেল ফেললে ওটা চারিদিকে ছড়িয়ে যাবে। কারণ কি না, জল আর তেলের অণুর মধ্যে যে আসঞ্জন বলটা হয়, ভিন্ন অণুর মধ্যে যে আসঞ্জন বল, জলের অণুর মধ্যে যে সংশক্তি বলের তুলনায় ওটা কম হয়, সেই জন্য ওটা তার উপর দিয়ে ছড়িয়ে পড়ে। কিন্তু আমি একটা পাত্রতে তেল নিয়েছি, তেল নিয়ে তার উপরে জল ফেলে কিন্তু ওটা গোল হয়ে থেকে যাবে, ছড়াবে না।
তেল নিয়ে তারপর জল ফেলে দিলে যদি তেলটা ঘন তুলনামূলক ঘনত্ব তারপর কিন্তু গোল হয়ে থেকে যাবে, ছড়াবে না। কারণ কি, জলের অণুগুলোর যে নিজস্ব জল আর তেলের অণুর মধ্যে যে আসঞ্জন বলের মানটা বেশি তেলের অণুগুলোর সংশক্তি বলের তুলনায়। তো সেই জন্য কি হচ্ছে, তেলের যে সংশক্তি বলের তুলনায় তেল ও জলের অণুগুলোর মধ্যে আসঞ্জনের মানটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তাহলে তেলের অণুগুলোতে সেই জন্য কিন্তু ওটা কিন্তু ছড়াবে না। তো এই কারণগুলো বইতে দেওয়া আছে। এছাড়া তোরা অনেক সময় যে প্রাচীনকালে যখন, ওটাও একই কারণে ঘটে, যে এটা অপদ্রব্য মিশে গেলে যে তরলের যে পৃষ্ঠটান কমে যায়, তার একটা ঘটনা আমরা দেখব। যে প্রাচীনকালে যখন জাহাজে করে যাচ্ছে, প্রচুর ঢেউ উঠছে, তখন অনেক সময় কী করা হতো, নৌকা থেকে বা জাহাজ থেকে তেল ঢেলে দেওয়া হতো। দিলে কী হতো, ঢেউটা পরপর ধীরে ধীরে প্রশমিত হয়ে যেত। কেন কি, তেল ঢেলে দিলে আমরা জানি তেল জলের পরে পৃষ্ঠটানের জন্য ছড়িয়ে যেতে শুরু করে, এবং তেল যতই যেদিকে সামনের দিকে এগিয়ে গিয়ে জলের সঙ্গে ঢেউয়ের সঙ্গে মিশে যাবে, ঢেউ যেখানে উঠছে মিশে গেলেই তার যে পৃষ্ঠটান কিন্তু কমে যাবে। অপর দিকে যেদিকে ছড়িয়ে গিয়ে পিছনের দিকে কি হচ্ছে কি, পৃষ্ঠটান জলের বেশি রয়ে গেছে, তাহলে ওপর সামনের দিকে পৃষ্ঠটান কমে যাচ্ছে, পিছনের দিকে পৃষ্ঠটান বেশি হয়ে আছে, অর্থাৎ ধীরে ধীরে সেই ঢেউকে আর উপরের দিকে উঠতে দেবে না। পৃষ্ঠটানের বেশি কম এইভাবে ঘটার পিছনকে কারণ জন্যই হচ্ছে কিন্তু এই সমস্তগুলো ঘটছে। তো এইগুলোর যে মূল কারণগুলো আমরা আরো একটা ক্লাসে সেগুলো কিন্তু অণুগুলোর ছবি দিয়ে কি করে আকর্ষণ বলগুলো কাজ করছে সেটা আমরা বোঝাবো। তো এটা আমরা এই যে ঘটনাগুলোর প্রধান কারণ হচ্ছে যে পৃষ্ঠটানের জন্য হচ্ছে, সেটা আমরা বললাম। তো কিভাবে অণুগুলোর আকর্ষণ বল কিভাবে কাজ করছে সেটা বোঝানোর জন্য আমরা এটা আরো একটা ক্লাস নিয়ে সেটাকে পরে বোঝাবো। তো এখন আমরা যে মূল ঘটনাগুলো ঘটতে থাকে আমরা বলে দিচ্ছি। আর কি, আরো একটা ছোট্ট পরীক্ষা আমরা পৃষ্ঠটানের আমরা এখানে করব, বইতে যেগুলো রয়েছে আমরা সেগুলোই বলছি। যেমন কি, একটা ধাতব রিং নিয়েছি, ধাতব রিং নিয়ে কি করছি, তাতে সাবানের ধরো একটা টুকরো সাবান জল ওকে ডুবিয়ে এনেছি, দেখবি সাবান জল ওটাতে পুরো সাবানের একটা ফিল্ম হয়ে তৈরি হয়েছে ওখানে আছে। এর উপরে যদি একটা সুতোকে নিয়ে সেটা সাবান জলে ফেলে দিয়ে এইখানে দিয়ে রেখে আঁকা বাঁকা হয়ে সে থাকবে। এখন যদি ওই ছুঁচ নিয়ে এসে বা কোনো কিছু নিয়ে এসে ভেতরের যে সাবানের যে জলের যে পর্দাটাকে যদি ফাটিয়ে দিই, অর্থাৎ তখন কি হবে, দেখা যাবে যে এই যে এটা কিন্তু সম্পূর্ণ গোল হয়ে যাবে। কারণ কি না, যখনই এটাও এর ভেতরেও সাবান ফেনা ছিল এবং বাইরেও সাবান জলের ফেনা ছিল, তাহলে সব দিকে কিন্তু পৃষ্ঠটান একই ছিল, যে সূত্রটার সব দিকে পৃষ্ঠটানের মান একই ছিল। তখন কি না, কোনো কিছু এর আকৃতি যেমন কি যেরকম ছিল সেরকম আকৃতি ছিল, কিন্তু যখনই ভেতরে সাবানের যে পর্দাটাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে, বাইরের পৃষ্ঠটান শুধু কাজ করছে, ভেতরে কোনো আর পৃষ্ঠটান নেই, তাহলে ওকে চারিদিক দিয়ে ও বল প্রয়োগ করছে, সমানভাবে লম্বাভাবে বল প্রয়োগ করার জন্য কিন্তু, এবং ও গোলাকার আকার ধারণ করছে। তো এইরকম ভাবে এটাও কিন্তু এক প্রকার পৃষ্ঠটানের আমরা প্রত্যক্ষ উদাহরণ আমরা হাতে নাতে করলে এটা আমরা একটা দেখতে পাবো। তো এই পৃষ্ঠটানের যে বিষয়টা, তরলের যে অণুগুলোর যে আকর্ষণ বল সংশক্তি বলটা যে বিভিন্ন ভিন্ন পদার্থ মিশিয়ে দিলে নির্ভর করে বা অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে পৃষ্ঠটানটা, সেটা আমরা একটু বলছি। অর্থাৎ পৃষ্ঠটান কোন বিষয়ের উপর নির্ভর করে, তরলের পৃষ্ঠটানটা কোন বিষয়ের উপর নির্ভর করে, সেটা আমাদের এবারের বিষয়। যে অর্থাৎ তরলের পৃষ্ঠটান কোন বিষয়গুলোর উপর নির্ভর করে। কোন বিষয়গুলির উপর নির্ভর করবে। তো এক নম্বর আমরা এসে যাচ্ছি, যদি উষ্ণতা বলি, উষ্ণতা, তরলকে ঠান্ডা আছে এই অবস্থায় তরলের অণুগুলোর কি অবস্থা, কাছাকাছি থাকবে, তাদের আকর্ষণ বল কাজ করে। কিন্তু উত্তপ্ত করলে, তরলটাকে উত্তপ্ত করলে কি হবে, তাদের অণুগুলোর গতিবেগ বেড়ে যায়, তখন তাদের মধ্যে আকর্ষণ বলটা অনেকটা কমে যাবে। অর্থাৎ উষ্ণতা বাড়ালে কি হচ্ছে, তাদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা একটু কমে যাবে, অর্থাৎ যে পৃষ্ঠটানের মান কিন্তু কমে যাবে। কারণ কি, অণুগুলোর গতিবেগ যখনই বেড়ে যাবে তাদের মধ্যবর্তী টানটা তখন কাজ করবে কম, বোঝা গেল, তখনই পৃষ্ঠটানটা কি হবে, যে কমে যাবে। তাহলে উষ্ণতা বাড়ালে তরলের যে পৃষ্ঠটান কমে যাবে, কি বলছি, বোঝা গেল। এছাড়া কি, দূষিত পদার্থ, অপদ্রব্য কোনো পদার্থ মিশিয়ে দিয়েছি, তরলের ভেতরে অন্য কোনো অপদ্রব্য বা দূষিত পদার্থ মিশিয়ে দিয়েছি, তখন কি মিশে গেলে তরলের পৃষ্ঠটান কমে যাবে। যেমন ভাবে জলের ভেতরে তাহলে অপদ্রব্য, তাহলে তেল মিশিয়ে দিলে সেটা কি হচ্ছে কি, তার পৃষ্ঠটান কমে যায়। সেই রকম অপদ্রব্য মেশালেও, বিশেষ করে অজৈব বস্তু যদি মেশাই, অপদ্রব্য হিসাবে যদি অজৈব পদার্থ মেশাই আর জৈব পদার্থ, অর্থাৎ দুটো প্রকারের ক্ষেত্রে কিন্তু দু ধরনের ঘটনা ঘটতে দেখবো আমরা। যদি অজৈব বস্তু মেশানো হয় তাহলে কিন্তু পৃষ্ঠটান
অজৈব বস্তু মেশালে বৃদ্ধি পেয়ে যায়, আর জৈব পদার্থ মেশালে হ্রাস পেয়ে যায়। অজৈব পদার্থ মিশিয়ে দিলে, অপদ্রব্য মিশিয়ে দিলে তরলের পৃষ্ঠটান কিন্তু বৃদ্ধি পায়, আর যদি জৈব পদার্থ মেশানো হয় তাহলে হ্রাস পেয়ে যাবে। তাহলে কোনো অপদ্রব্য হিসাবে যেটা মেশানো হচ্ছে জৈব পদার্থ মেশালে সেটা হ্রাস পেয়ে যাবে। যেমন তেল, এটা জৈব পদার্থ মেশালে কিন্তু তরলের যে পৃষ্ঠটান হ্রাস পেয়ে যাবে। আর অজৈব পদার্থ তাহলে লবণ টবণ মেশালে কিন্তু আবার পৃষ্ঠটান যে বৃদ্ধি পেয়ে যাবে। তো এটা হচ্ছে আর একটা পদার্থ ব্যাপার, তরলে দ্রবীভূত বস্তুর উপস্থিতি, অর্থাৎ এইগুলো হচ্ছে। এছাড়া তাপমাত্রার কথাটা যেটা বলছিলাম, তাপমাত্রা বাড়ালে কি হচ্ছে কি আমরা বলছিলাম যে পৃষ্ঠটান হ্রাস পেয়ে যায়, অর্থাৎ কারণ অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। এইখানে একটা জিনিস রয়েছে যে উষ্ণতা বাড়াতে বাড়াতে যদি এমন একটা উষ্ণতায় আসা যাবে, উষ্ণতা গেলেই সেই অণুগুলোর আর কিন্তু সেই তরলের উপরিতলে আর পৃষ্ঠটান কোনো কাজ করে না। সেই বিশেষ টেম্পারেচারটাকে বলা হচ্ছে কি সংকট তাপমাত্রা। এখানে একটা জিনিস রয়েছে, অর্থাৎ একটা বিশেষ তাপমাত্রায় তরলের উষ্ণতা থাকলে একটা বিশেষ উষ্ণতার কিন্তু তরলের আর কোনো পৃষ্ঠটান থাকবে না, সেটাকে বলা হচ্ছে সংকট তাপমাত্রা। এছাড়া জলীয় বাষ্প, জলের যে জলটা বা তরল রয়েছে তার উপরে যদি জলীয় বাষ্প থাকে বা জলীয় বাষ্প না থাকে, অর্থাৎ বাতাসে যদি জলীয় বাষ্প বেশি থাকে বা বাতাসে জলীয় বাষ্প কম থাকে, তার উপরেও কিন্তু এই তরলটার পৃষ্ঠটা নির্ভর করে, অর্থাৎ তার পাশে কে বসে আছে। অর্থাৎ এই উপরিতলের বায়ুতে যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে পৃষ্ঠটান কমে যাবে, আর জলীয় বাষ্প যদি বেশি কম থাকে তাহলে পৃষ্ঠটান আবার বেড়ে যাবে। এইরকম কিছু ব্যাপারগুলো রয়েছে। অর্থাৎ শুকনো বায়ু থাকলে পৃষ্ঠটানের মান হয় সাধারণ তাপমাত্রায়, জলীয় বাষ্প যদি বায়ু যদি শুকনো থাকে তাহলে কিন্তু পৃষ্ঠটানটা বৃদ্ধি পাবে, আর বায়ুতে জলীয় বাষ্প থাকা মানে পৃষ্ঠটান একটু কম হবে। এছাড়া তড়িৎ, ওই তরলে যদি তড়িৎ আহিত করে দেওয়া হয়, তরলের উপরিতলে যদি তড়িৎ দিয়ে দেওয়া হয় তখন কিন্তু পৃষ্ঠটান আবার হ্রাস পেয়ে যাবে। সাধারণত আমরা এই যে সাবান জলের ফিল্ম একটা করে ওখানে যদি তড়িৎ আহিত করে দেওয়া হয়, প্লাস আধানে আহিত করে দেওয়া হয়, তখন কিন্তু ওর পৃষ্ঠটান ধীরে ধীরে হ্রাস পাবে। সাধারণত আমরা একটা জিনিস করতে থাকি, এটা সায়েন্সে যারা পড়বি পরবর্তীকালে, ধরো বেলুনের উপর, অর্থাৎ সাবানের ফেনা তৈরি করলে একটা বেলুনের মতো হয়েছে, বাবুলের মতো, তার উপর যদি চার্জ আহিত করে দেওয়া হয় অর্থাৎ পৃষ্ঠটান কমে যাবে, তখন কিন্তু ধীরে ধীরে বেলুনটা বড় হতে শুরু করবে। পৃষ্ঠটানের জন্য কিন্তু সে তার আকৃতি একটা নির্দিষ্ট ছোট হওয়ার, সংকুচিত হয়ে ছোট করে রাখার চেষ্টা করেছিল, কিন্তু যখনই আধান দিয়ে দেওয়া হবে তার কিন্তু পৃষ্ঠটান হ্রাস পাবে এবং ধীরে ধীরে সেই যে সাবান আয়তন বৃদ্ধি পাবে, কারণ পৃষ্ঠটান জনিত সংকুচিত হয়েছিল, তো পৃষ্ঠটান ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে। তো এইগুলো হচ্ছে এখানের মূল বিষয়গুলো আমরা যেগুলো বললাম। তো এখানে এই যে পৃষ্ঠ সংশক্তি বল, আসঞ্জন বলের কথা বললাম, এই অণুগুলোর এই বলটা কিন্তু মাত্র খুব ছোট রেঞ্জের, অর্থাৎ এর যে সীমা অর্থাৎ মাত্র 10⁻⁷ মিটারের কাছাকাছি, অর্থাৎ খুব কাছে কাছে থাকলেই তবে এই বলগুলো কাজ করে। আমরা এই অণুগুলোর সঙ্গে অন্য কোনো পদার্থের অণু দূরে রাখলে তারা কোনো কাজ করবে না। তাহলে সংশক্তি বল হোক, আসঞ্জন বল হোক, এইটা কিন্তু কার্য করার ক্ষেত্র কিন্তু খুবই সীমিত, 10⁻⁷ মিটার থেকে বা 10⁻⁻⁵ একটা সেন্টিমিটারের মধ্যে কিন্তু এর রেঞ্জ রয়েছে। তো সেটা হচ্ছে, তো সেই জন্য সংশক্তি বল, আসঞ্জনের বল মানটা সব জায়গায় ক্রিয়াশীল নয়। তো এইটা হচ্ছে আজকের পৃষ্ঠটানের মূল বিষয়। তো এখানে যে কিছু যে প্রশ্নগুলো রয়েছে তোদের মনে ভালো করে বইটাকে খুঁটিয়ে পড়িস, যে পরের দিন বইটা থেকে তোদের কাছ থেকে প্রশ্ন শুনবো এবং সেগুলোর আমরা সঠিক ব্যাখ্যা দেবো। ঠিক আছে?